নমস্কার সকলকে, আমার নাম ধনঞ্জয় শর্মা। আজ আমার চ্যানেলে আমি যে টপিকটা আলোচনা করব, যে জীবনে সাফল্য পেতে গেলে পাগলামি বা জেদ কিভাবে কাজ করে। আমরা অনেক সময় অনেক কাজ করতে যাই, কিন্তু অনেক সময় ব্যর্থর মুখ দেখি। এই ব্যর্থতা দেখাই কেন এবং এর কারণটা কি, এবং এই ব্যর্থতা থেকে আমরা কিভাবে সফল হতে পারি সেই সংক্রান্ত আলোচনা করব। যদি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তবে আপনি অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার সঙ্গে থাকুন। আমরা আমাদের লাইফে সাফল্যে সবচেয়ে ক্রেডিট দিয়ে থাকি মেধা অর্থাৎ ট্যালেন্টকে। কিন্তু একটা জিনিসে মনে রাখেন, মেধা সবসময় কাজ করে না, সব জায়গায় সব মুহূর্তে মেধা কাজ করে না। আপনি এই যে সাফল্য পেতে গেলে মেধার বাইরেও আপনার কি কি জিনিসগুলো প্রয়োগ করতে হবে। দেখুন, একটা সমীকরণে বলেছে মেধা ইন্টু পরিশ্রম সমান দক্ষতা, দক্ষতা ইন্টু পরিশ্রম সমান সাফল্য। এই ক্ষেত্রে একটা দেখুন, মেধা একবার রয়েছে কিন্তু পরিশ্রম দুবার রয়েছে। অর্থাৎ একটা জিনিসে মনে রাখবেন, সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। আপনার পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে, আপনার পরিশ্রমটা সঠিকভাবে করতে হবে। আর এই কর্মক্ষেত্রে সফল হতে গেলে বা আপনার লাইফে সফল হতে গেলে এই পরিশ্রম আপনি তখনই জাগাতে পারবেন যখন আপনার মনের মধ্যে পাগলামি বা ওইটা সংক্রান্ত জেদ থাকবে, তখনই আপনি পারবেন। তো দেখুন, এটা আমরা সাধারণত রিয়েল একটা কেস আমরা অনেক সময় শুনে থাকি যে সচিন তেন্ডুলকর 16 বছর বয়সে পাকিস্তানের বাঘা বাঘা বোলিংদের সামাল দিচ্ছিল। তো সামাল দিতে কি হয়েছে, কোনো একটা বল ঠিক তার নাকের উপর পড়ে, তার নাক পেতে রক্ত বেরাচ্ছে। অন্যদিকে তখন আছে ভালো ব্যাটিং, ভারতের একজন নামকরা ব্যাটিং মোহাম্মদ আজহারউদ্দিন। সেই সচিনকে 16 বছরের বাচ্চা থেকে তাকে বলছে যে তুমি এখন চলে যাও। এদের যে ফাস্ট বলের আক্রমণ, ওয়াসিম আকরাম, ইমরান খান, এদের সময়তে পেরিয়ে গেলে পুনরায় তুমি চলে এসো। তো সচিন ওই অবস্থায় কিন্তু কিট ছেড়ে যায় না, কারণ তার মধ্যে একটা জেদ ছিল। তো ওই অবস্থায় উনি যে ব্যাটিংটা করেছিল সেদিনে কিন্তু ভারতবর্ষে বুঝিয়ে দিয়েছিল, বা পাকিস্তানের মতন একটা দেশকে যেখানে বাঘা বলে ছিল তাদেরকে বুঝিয়েছিল যে ভারতবর্ষে সচিন বলে একটা কেউ তৈরি হচ্ছে। তার মনের মধ্যে যে খেলার একটা জেদ, যা তাকে আজকে বিশ্বকে বা বলতে পারেন সারা বিশ্বকে ও শাসন করে গেছে তার ক্রিকেটের যে খেলার কিল তা দিয়ে। অর্থাৎ একটা জিনিসে আপনারা মনে রাখবেন, আপনি যে কোনো জিনিসে সাফল্য পেতে গেলে অবশ্যই আপনাকে জেদ বা পাগলামি রাখতে হবে। জেদ বা পাগলামি যদি আপনার না থাকে, আপনি সাফল্য কখনো পেতে পারেন না, কিংবা এক দুবার পরে আপনি ছেড়ে দেবেন। দেখুন, আজকে আমাদের যে ছাত্রগণ রয়েছে এদের মধ্যে অনেক ট্যালেন্টেড রয়েছে, অনেক মেধাবী রয়েছে, কিন্তু কি এরা কি করে, একবার দুবার একটা এক্সাম দিল, এক দুবারে সে ব্যর্থ এলো, তারপর কি করে সে পথটা বদল দেয়। কারণ কি, তার মধ্যে ওই যে এক্সামটা দিচ্ছে, ওই পরীক্ষা এক্সাম দিচ্ছে, তার মধ্যে এই জেদটা নেই যে আমি ওইটা করব। যদি সেই জেদটা বা সেই পাগলামিটা তার মধ্যে থাকতো তাহলে সে সাফল্য পাবে। এইখানে দেখুন, সেই ছেলেগুলোই সাফল্য পাচ্ছে যাদের মধ্যে এই জেদটা আছে যে আমি এটা করব, এটা না করা পর্যন্ত আমি ছাড়বো না। আজকে ঠিক সচিন সেদিন যদি ছেড়ে চলে আসতো তো আজকে কিন্তু সচিন হতে পারতো না। তার মধ্যে জেদ, তার মধ্যে সে পাগলামি দেখেছিল বলে আজকে সে সচিন। আজকে সেই যে ছাত্র সমাজ যারা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন বা পরীক্ষা আপনি দিচ্ছেন, কোনো প্রকারে পাস করছেন না, বিপরীতে কী করছেন, অন্য রাস্তা দেখে নিচ্ছেন, আপনার কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এই জেদটা রাখেননি বলে। কিন্তু যারা আবার জেদে রেখেছে তারা
এই সাফল্য পেয়েছে। তো সর্বপ্রথম একটা জানতে হবে যে আপনার পরিশ্রমের সাথে কিভাবে জেদ বা সাফল্যতা অর্জন করতে গেলে এই জেদ বা পাগলামি নিজের মনের মধ্যে কিভাবে জাগরিত করবেন। তো এইটাই আমার ভিডিওর আজকে মূল টপিক। আজ পর্যন্ত যে যাই করুক ব্যর্থতা দেখতে হয়। ব্যর্থতা কাজের অন্যতম একটি অঙ্গ বা আপনার লাইফের অন্যতম অঙ্গ। এই ব্যর্থতা বারবার আসতে পারে, আর এই ব্যর্থতাকে সফলতা আনতে হলে আপনার মধ্যে জেদ বা পাগলামি অবশ্যই থাকতে হবে। তো আপনার মধ্যে জেদ বা পাগলামিকে জাগাতে গেলে আপনাকে 4টা স্টেপ মেনে চলতে হবে। এই 4টা স্টেপ যদি আপনি মেনে চলতে পারেন, অবশ্যই আপনি আপনার সফলতা বা আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এবং সেটা ভালোভাবে। তো এই যে জিনিস একটা দেখুন, আপনার লাইফ এত সোজা না। তো আপনার মধ্যে এই জেদ বা পাগলামি জাগাত হলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইন্টারেস্ট। আমরা যদি কোনো একটা জিনিস করেন, সেটা যাই হোক, সেইটার প্রতি যদি আমরা ইন্টারেস্ট না থাকে, আপনি কখনোই করতে পারবেন না। আপনার ইচ্ছা ক্রিকেটার হওয়ার, কিন্তু আপনি ফুটবল খেলছেন, তো আপনি কখনোই এই ফুটবল খেলে ক্রিকেটার হতে পারবেন না। অর্থাৎ আপনার প্রথম থাকা দরকার ইন্টারেস্ট। আপনি যেটা করবেন সেইটা সংক্রান্ত যতটা বেশি আপনার ইন্টারেস্ট থাকবে, ততটাই সফল হওয়ার আপনার চান্স বেশি। আর এই ইন্টারেস্ট কিন্তু কেউ আপনার উপর জোর করে চাপিয়ে দিলে হবে না। আমি বললাম আর আপনি করলেন, এটা কখনো হয় না। আপনার এই ইন্টারেস্ট আপনার ভিতর থেকে আসতে হবে। যদি আপনি ভিতর থেকে আনতে পারেন, তবে আপনি আপনার মধ্যে পাগলামি বা জেদ যদি জাগাতে পারেন, আপনার ওই কাজে ইন্টারেস্ট রেখেছে, অর্থাৎ আমি এটা করব, এই মানসিকতা যদি আপনি রাখতে পারেন, তবে আপনি সাফল্য পাবেন। তাই একটা জিনিসে সাফল্যতা পেতে গেলে সর্বপ্রথম আপনাকে ওই বিষয়ে ইন্টারেস্টেড হতে হবে। আপনার ইন্টারেস্ট আপনার সফলতার অন্যতম এক দিক। দ্বিতীয় যেটা থাকছে প্র্যাকটিস বা অনুশীলন। আপনার ইন্টারেস্ট আছে, অনেকেরই ইন্টারেস্ট থাকে, কিন্তু এই প্র্যাকটিস জিনিসটা থাকে না। ইন্টারেস্ট নিয়েছেন কিন্তু প্র্যাকটিসকে আপনি সময় মতো করছেন নি, বা যে প্র্যাকটিসটা দরকার সেইটা আপনি করছেন নি। দেখুন, আপনি সফলতা পেতে গেলে আপনি বিছানায় শুয়ে শুয়ে যদি ভাবেন, আপনার ইন্টারেস্ট যদি জাগান, তাহলে তো হবে না। অবশ্যই ওই সংক্রান্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস সঠিক রাখতে পারেন, অবশ্যই আপনি সফল হবেন। এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, সৌরভ গাঙ্গুলি। আমরা সকলে জানি সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের একটা মহারাজা যাকে বলা হতো। তার লাইফটা একবার ভাবুন, তিনি কতবার বাদ পড়েছে, কিন্তু তার প্র্যাকটিস তাকে পুনরায় ওই জায়গায় ফিরিয়ে এনেছে। তার সাথে তার ছিল ইন্টারেস্ট। তো একটা জিনিস, আপনার সফলতার অন্যতম একটা দিক হচ্ছে প্র্যাকটিস। আপনি পড়াশোনায় বলুন, আপনার কাজের ক্ষেত্রে বলুন, আপনি ঠিক যতটা প্র্যাকটিস করবেন, আপনার সফলতা ততটাই এগিয়ে আসবে। সফলতা অর্জনের আর একটা মূল কারণ হচ্ছে পারপাস। আপনি সফলতা অর্জন করতে চাইছেন বা কোনো একটা কাজকে সম্পূর্ণ করতে চাইছেন, কিন্তু সেটা পারপাস আপনার নেই, আপনার কোনো পারপাসে নেই, আপনার কারণ কিছু নেই, আপনি কখনো সফলতা করতে পারবেন না। অর্থাৎ এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সফলতা অর্জন করতে গেলে আপনি যে মেথডটার উপর করছেন সেইটার অবশ্যই একটা পারপাস থাকতে হবে। একটা জিনিস, ছোট্ট একটা উদাহরণ, দুজন ব্যক্তি, দু বন্ধু, দুজন কি সমান? দুজন কি এক ধরনের হতে পারে? দুজনকার ইন্টারেস্ট আছে ডাক্তারি, কিন্তু একজনকার লক্ষ্য হচ্ছে
টাকা ইনকাম করা। অপরজনের লক্ষ্য হচ্ছে তার মাকে বিনা চিকিৎসায় সে মরতে দেখেছে। তার অন্যতম লক্ষ্য হচ্ছে সে ডাক্তারি করে সাধারণ গরিব মানুষের সেবা করবে, যাতে যেমন তার মা যেমন মারা গেছে অন্য কারোর মা যেন মারা না যায়। এক্ষেত্রে দুটো দেখুন, এই যে দুজনকার ডিফারেন্স, এই ডিফারেন্সটা আপনাকে সঠিক রাখতে হবে। এক্ষেত্রে দেখুন দুজনকার পারপাস, এই যে কারণটা দেখতে পাচ্ছেন, দুজনকার পারপাস, একজনকার সেবা করা কাজ, একজনকার টাকা ইনকাম করা। অর্থাৎ এইখানে যে পারপাস দুজনকারই সঠিক, কিন্তু এই দুজনকার পারপাসটা একটা সাইকোলজিক্যালি ভাবুন যে পারপাসটা কে সফল হতে পারে, কে অসফল হতে পারে। কার মনের মধ্যে জেদ বা পাগলামিটা বেশি হতে পারে, কার মনের মধ্যে জেদ বা পাগলামিটা কম হতে পারে। তো এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন, আপনি যে পারপাসটা করবেন, আপনার যে লক্ষ্য এই বা কারণ, এই কারণটাকে সঠিকভাবে আপনাকে বিশ্লেষণ করতে হবে। আপনি যদি কারণ সঠিকভাবে বিশ্লেষণ না করতে পারেন তাহলে অবশ্যই আপনি ব্যর্থতার মুখ দেখবেন। আর এই ব্যর্থতায় যদি মুখ দেখেন আপনার মানসিক ভেঙে যাবে। আর এই মানসিক কথাকে তুলবে আপনার জেদ বা পাগলামি। এই জন্যে সফলতার অন্যতম একটা ধাপ হচ্ছে পারপাস। সর্বশেষ আপনার সফলতার অন্যতম একটা ধাপ হচ্ছে হোপ, অর্থাৎ আশা বা আত্মবিশ্বাস। আপনার নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে। যদি আপনার নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস না থাকে আপনি কখনোই করতে পারবেন না। কিন্তু আপনার মনের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে যে আমি করব, তবে আপনি সফল হতে পারবেন। আর এইটার জন্যে আপনার নিজের হোপকে জাগাতে হবে। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দেবো। চাণক্য যে সময় ছিল তখন মগধের রাজা ছিল ধনানন্দ, যার অত্যাচারে তার প্রজাগণ জর্জরিত ছিল। তখনকার পণ্ডিত মহলকে ধনানন্দ দেখে জিজ্ঞেস করছে রাজা কে, রাজা কাকে বলে। তো বিভিন্ন পণ্ডিতগণ কেউ বলেছে রক্ষাকর্তা, কেউ বলেছে রাজা ভগবান, কেউ বলেছে ঈশ্বরের দূত। ধনানন্দ তাকে খুব পুরস্কার দেয় সেই সকল পণ্ডিতকে। কিন্তু চাণক্য, তাকে যখন জিজ্ঞেস করা হয়, সেখানে অন্যতম পণ্ডিত হচ্ছে চাণক্য, যাকে সকলে চিনে, তাকে জিজ্ঞেস করছে রাজা কে। তিনি এক কথাই বলেছিল প্রজার চাকর। ধনানন্দের সে কথা খুব গায়ে লেগেছিল। তাকে চাণক্যকে বিভিন্নভাবে অপমান করেছিল। তো তখন চাণক্য ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিল শিক্ষক অসাধারণ, শিক্ষক অসাধারণ। আপনার মতন রাজা একজন শিক্ষক চাইলে তৈরি করে দিতে পারে। অর্থাৎ এইখানে দেখুন, আমরা তারপরে জানি তার কি ঘটনা ঘটেছিল, এবং পরবর্তী আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা হিসাবে পেয়েছিলাম। যা চাণক্যই কিন্তু ধনানন্দকে পরাস্ত করার জন্যে তৈরি করেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের মতন একজন শাসককে, এবং এই যে নন্দ বংশকে ধ্বংস করেছিল। তো এই নন্দ বংশকে ধ্বংস পর্যন্ত করেছিল একজন পণ্ডিত, কারণ তার মধ্যে আত্মবিশ্বাস ছিল। তার এই আত্মবিশ্বাস তাকে সফলতা এনে দিয়েছিল। তো আপনাকেও আপনার যে কোনো কাজের উপর আত্মবিশ্বাসটা হচ্ছে মূল জিনিস। এই আত্মবিশ্বাস আপনি যত ভালোভাবে রাখতে পারবেন আপনার সফলতা ততটাই আপনার কাছে এসে যাবে। তো আশা করি এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেল আছে। এই চ্যানেলের মধ্যে ফেসবুককে আপনারা ফলো করুন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আরও নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে পান।